স্নেহভাজন ছাত্রছাত্রীবৃন্দ, বিগত ক্লাসে তোমাদের আমি সাধারণ স্পর্শকের উপরে যে এক্সারসাইজটা রয়েছে সেটা শেষ করেছিলাম, বড় কোশ্চেনগুলো, এবং ছোট কোশ্চেনগুলোর জন্য তোমাদেরকে দেখে নিতে বলেছিলাম যে তোমরা কোথাও পাচ্ছ কিনা। বিশেষ করে 12 নম্বরের 220 পাতায় 12 নম্বরের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর উত্তর করে নিতে বলেছিলাম। তোমরা করেছো কি করনি এবং পেরেছো কিনা এখনো পর্যন্ত তোমরা কোনো মন্তব্য করনি। কাজেই ধরে নেব আমি যে হয় তোমরা চেষ্টা করনি, করোই না, আর না হয় সকলেই পেরে গেছে বলেই তোমরা কোনো সাড়া দাওনি। যাই হোক, আমি তোমাদের ক্লাস 10-এ উঠে যেটা শুরু করেছিলাম, বা আমি যেটুকু শুরু করেছিলাম তার পূর্বেই তোমাদের ক্লাস 9-এই কিছুটা পোর্শন ক্লাস 10-এর করে দেওয়া হয়েছিল। তারপরে আমি ক্লাস 10-এ উঠে তোমাদের শুরু করেছিলাম কোনো বৃত্তস্থ, কোনো বৃত্তচাপ দ্বারা গঠিত, একই বৃত্তচাপ, কোনো বৃত্তের একই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এবং শুরু থেকে এখন পর্যন্ত যতদূর পর্যন্ত করালাম ক্লাস 10-এর যা সিলেবাস, তাতে তোমাদের পুরোটাই কিন্তু বৃত্ত সংক্রান্ত, বৃত্ত রিলেটেড, সার্কেল রিলেটেড থিওরেম হলো। প্রথমে তোমরা করেছো, প্রথম দিকে তোমরা করেছো একেবারে গোড়ার দিকে বৃত্ত সংক্রান্তই। কি বলে দেওয়া ছিল? 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি এবং কেবলমাত্র একটি বৃত্তই অঙ্কন করা যায়। তারপর তো ওই সংক্রান্ত বিভিন্ন প্রয়োগ আছে, এক্সারসাইজ রয়েছে। তারপরেই রয়েছিল বৃত্তের ব্যাস নাই এরূপ কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হয়। বা বৃত্তের ব্যাস নয় এরকম কোন জ্যায়ের উপর যদি কেন্দ্রবিন্দু থেকে লম্ব অঙ্কন করা যায়, তবে সেই লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এই সংক্রান্ত আরো প্রয়োগ রয়েছিল। প্রমাণ করে যে বৃত্তের কেন্দ্র থেকে দুটি সমান জ্যায়ের দূরত্ব সমান, বা দুটি জ্যায়ের দূরত্ব যদি কেন্দ্রবিন্দু থেকে সমদূরবর্তী হয়, তবে সেই জ্যা দুটির দৈর্ঘ্য সমান হবে। এইটুকু হয়েছিল নবম শ্রেণীতে। তোমাদের 10ম শ্রেণীর পাঠ শেষ করে নেওয়া হয়েছিল। এবার যেটা শুরু করা হয়েছিল 10ম শ্রেণীতে উঠে জানুয়ারি মাসে, সেটা হচ্ছে প্রথমে শুরু করেছিলাম কোন বৃত্তের একই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তারপর ওই সংক্রান্ত প্রয়োগ রয়েছিল যে সকল বৃত্তস্থ কোণ সমান, তারা সমান সমান চাপ দ্বারা গঠিত, বা একই বৃত্তের সমান সমান চাপ দ্বারা গঠিত সকল বৃত্তস্থ কোণগুলি সমান। বা ভিন্ন বৃত্তে হলেও না, একই চাপ না হলে একই বৃত্তে ভিন্ন চাপ দ্বারা গঠিত যদি বৃত্তস্থ কোণগুলি সমান হয়, তাহলে সেই চাপগুলি সমান হয়, অর্থাৎ জ্যায়ের দৈর্ঘ্য সমান হয়। বা জ্যায়ের দৈর্ঘ্য সমান হলে, চাপের দৈর্ঘ্য সমান হলে বৃত্তস্থ কোণগুলি সমান হয়। তারপরে শিখলে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। তারপরে শিখলে
অর্ধবৃত্তস্থ কোণের মান 1 সমকোণ। তারপরে চলে আসলাম আমরা মূল উপপাদ্যে, যেগুলো দুটি বিন্দু, তার দুটি বিন্দুর সংযোগের রেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুতে সমান সমান কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি হবে সমবৃত্তস্থ। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বা বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে, ইত্যাদি। এই সংক্রান্ত অনেক তারপরে আলোচনা করেছিলাম বা হয়েছে তোমাদের, সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ। তারপরে চলে এলো বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যে। সেখানে বলে দেওয়া আছে, কোন চতুর্ভুজ যদি চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি যদি কোনো বৃত্তের পরিধির উপর অবস্থিত হয়, এরকম চতুর্ভুজকে বলবো আমরা বৃত্তস্থ চতুর্ভুজ। অর্থাৎ চতুর্ভুজটি কোনো একটি বৃত্ত দ্বারা সাবস্ক্রাইব করা থাকবে, চতুর্ভুজটি অন্তর্লিখিত থাকবে একটি বৃত্ত দ্বারা। এইরকম চতুর্ভুজকে বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এবং কোন চতুর্ভুজের কোণগুলি বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটি হবে বৃত্তস্থ চতুর্ভুজ। অর্থাৎ চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলো হবে বৃত্তের পরিধির উপর অবস্থিত হবে। এটা 39 নম্বর উপপাদ্যটা রয়েছিল, সেটা মূল্যায়নের মধ্যে নয়। তারপরে এই সংক্রান্ত প্রয়োগ রয়েছে, এক্সারসাইজ রয়েছে। তারপরেই তোমাদের সম্পাদ্য যেটা হয়েছিল, ওর পরে সম্পাদ্যে এইটুকু সিলেবাস উপপাদ্যের শেষ করে, সিলেবাসটা এমনভাবে তোমাদের করা হয়েছে, 3টে টার্মে ভাগ করা হয়েছে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এবং অ্যানুয়াল। ফার্স্ট টার্মে এইটুকু উপপাদ্য হয়ে যাওয়ার পরে তার সম্পাদ্য, ফার্স্ট টার্মের সম্পাদ্য রয়েছে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন। কোন ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন এটা করেছে। এটা হয়ে যাওয়ার পরে এবার আমরা চলে গেলাম স্পর্শ, কোন বৃত্তের স্পর্শ। যাই করি না, কোনো বৃত্ত আমাদের পেছন ছাড়ছে না, বৃত্ত থাকছি। ক্লাস 10-এ যতটুকু আমরা করেছি, কোন বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন, এটা শিখলাম। এবং স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের প্রলম্ব হয়, এটাই মূল উপপাদ্য ছিল। তারপরে স্পর্শকে কোন বৃত্তের কোন বহিঃস্থ বিন্দু থেকে কটি স্পর্শক অঙ্কন করা যায় সেটা আলোচনা করা হয়েছে। দেখা গেছে আলোচনাতে 2টির বেশি স্পর্শক অঙ্কন করা যায় না, এবং যে 2টি স্পর্শক অঙ্কন করা যায় তাকে কেন্দ্র করে, তাকে ভিত্তি করে একটি উপপাদ্য রয়েছে। সেটা হচ্ছে বৃত্তের কোনো বহিঃস্থ বিন্দু থেকে যে 2টিকে স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শ বিন্দু থেকে বহিঃস্থ বিন্দু সংযোগের রেখাংশ 2টির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই সংক্রান্ত এটা মূল উপপাদ্য। এটা রিলেটেড, সম্পর্কিত প্রয়োগ রয়েছে, অনুশীলনে রয়েছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে, তোমরা অভ্যাস করেছো, আমি করিয়ে দিয়েছি। তারপরে চলে এলো সাধারণ স্পর্শ। একটা বৃত্ত একটা সমতলে, 2টি বৃত্ত একটি সমতলে কতভাবে অবস্থান করতে পারে, এবং একই সমতলে 2টি বৃত্তকে একটি স্পর্শক দ্বারা কভার করা যায় কিনা, এবং কভার করা গেলে কোনো বৃত্তের 2টি বৃত্তের যদি কভার করা যায় একটি স্পর্শক দ্বারা, যদি 2টি বৃত্তকে একসঙ্গে স্পর্শক হয়ে যায়, তবে সেই স্পর্শককে বলবো আমরা সাধারণ স্পর্শক।
এবং স্পর্শক হলে কোন ক্ষেত্রে হওয়া সম্ভব, কোন ক্ষেত্রে হওয়া সম্ভব নয় ইত্যাদি আমি আলোচনা করেছিলাম। আলোচনা করতে গিয়ে যদি দেখা যায় যেগুলোর ক্ষেত্রে সম্ভব হয় সেগুলোর ক্ষেত্রে একটি স্পর্শক দ্বারা যদি দুটি বৃত্তকে একসঙ্গে কভার করা যায় তবে সেই স্পর্শককে বলবো আমরা সাধারণ স্পর্শক। এবং সেই সাধারণ স্পর্শকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে সরল সাধারণ স্পর্শক, একটি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক হচ্ছে সেই স্পর্শক যদি বৃত্ত দুটি যদি সাধারণ স্পর্শকের একই পাশে অবস্থান করে তবে সেই সাধারণ স্পর্শককে বলবো সরল সাধারণ স্পর্শক, স্ট্রেট কমন ট্যানজেন্ট। আর যদি বৃত্ত দুটি সাধারণ স্পর্শকে দুই পাশে অবস্থান করে তবে তাকে বলবো তির্যক সাধারণ স্পর্শক, ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। এবং সেই সংক্রান্ত উপপাদ্য দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করতে পারে, আবার বহিস্থভাবে স্পর্শ করতে পারে। দুটি বৃত্ত যদি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে সেখানে একটি সাধারণ স্পর্শক থাকবে, এবং যদি বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তবে সেখানে একটি সাধারণ স্পর্শক থাকবে। তবে একটু পার্থক্য, একটি হবে তির্যক সাধারণ স্পর্শক আর একটি হবে সরল সাধারণ স্পর্শক। বৃত্ত দুটি যদি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে থাকে তবে সেক্ষেত্রে যে সাধারণ স্পর্শকটি হবে সেটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। আর বৃত্ত দুটি যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে থাকে তাহলে সেক্ষেত্রে যে সাধারণ স্পর্শকটি হবে সেটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। এবং এই সংক্রান্ত উপপাদ্য রয়েছে, দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে সে অন্তস্থভাবে করতে পারে আবার বহিস্থভাবে স্পর্শ করতে পারে তাহলে কেন্দ্রদ্বয় সংযোগ রেখাংশ এবং স্পর্শ বিন্দুটি সমরেখ হবে, অর্থাৎ একই সরল রেখার উপর অবস্থিত হবে। এই সংক্রান্ত এই উপপাদ্য হলো। এরপরে এর এক্সারসাইজ হলো, এটাই শেষ ক্লাস হয়েছিল তোমাদের, যে সাধারণ স্পর্শক এবং সেই সংক্রান্ত বেশ কয়েকটা প্রয়োগ এবং এক্সারসাইজ আমি করিয়ে দিয়েছি তোমাদের, সবগুলোই কম বেশি করিয়ে দিয়েছি বড় প্রশ্নগুলো। আমার বক্তব্য হচ্ছে এখনো পর্যন্ত যা হলো তোমাদের সবই বৃত্ত রিলেটেড, সার্কেল রিলেটেড, বৃত্ত কেন্দ্রিক। বৃত্তের কখনো বলবে একই চাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কখনো অর্ধবৃত্তস্থ কোণ, কখনো একই বৃত্তাংশস্থ কোণ, ইত্যাদি ইত্যাদি যা দেখলে তোমরা। কখনো বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্ত সংক্রান্ত উপপাদ্য কিন্তু এখানে শেষ হলো তোমাদের। তবে সম্পাদ্য রয়েছে, এরপরেই দেখবে তোমরা সম্পাদ্য রয়েছে যে বৃত্তের উপর কি করে একটি স্পর্শক অঙ্কন করতে হয়। যে উপপাদ্যটা তোমরা করলে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব, সেই স্পর্শটা কি করে অঙ্কন করতে হয়, বা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় সেই স্পর্শকই বা কিভাবে অঙ্কন করা যায়, অঙ্কন পদ্ধতি অবলম্বন করে তোমাকে অঙ্কন শিখতে হবে। সেটার একটি ক্লাসের প্রয়োজন। আমি যেহেতু বিগত ক্লাসে তোমাদের আলোচনা করিনি, বলিনি যে জ্যামিতি তোমরা যন্ত্রপাতি নিয়ে আসবে, বসবে, প্র্যাকটিস করতে হবে হাতে কলমে, তবেই সম্পাদ্য হবে, অন্যথায় সম্পাদ্য করা সম্ভব নয়। সেই জন্য নেক্সট ক্লাসে তোমরা রুল, কম্পাস, রাবার, স্কেল ইত্যাদি দিয়ে বসবে। আমি দুটো সম্পাদ্য শিখিয়ে দেব, তারপরে যে এক্সারসাইজ আছে সেটা তোমরা প্র্যাকটিস করবে। এবার তোমরা নেক্সট ক্লাসে আমাকে কিছু মন্তব্য করবে
এতদিন হয়ে গেল কোনো পরীক্ষা হয়নি, যেহেতু ক্লাস স্কুল চললে তোমাদের ইতিমধ্যে একটি পরীক্ষা হয়ে যেত। তো তোমরা অনলাইনে কোনো পরীক্ষা দিবে কি দিবে না, তোমাদের মতামত কি? আমার মতে পরীক্ষা একটা নেওয়া উচিত। পরীক্ষা দিলে তোমরা আমাকে জানাবে, প্রশ্নপত্র রেডি করে তোমাদের দেওয়া হবে। তবে পরীক্ষা দিলে পরীক্ষার মতো দিতে হবে। এই আমি পরীক্ষা কোশ্চেন রেডি করে দিলাম, তোমরা পরীক্ষা ঠিক মতো দেবে না, অনেকেই দেবে না। যেমন তোমাদের আমিনুল সাহেব পরীক্ষা নিয়েছেন, বলেছেন সম্ভবত 40 মার্কের পরীক্ষা নিয়েছেন তোমাদের। স্যার বলছিলেন সি সেকশন, এ সেকশন এবং সি সেকশনের ছেলেমেয়েরাই পরীক্ষাতে অংশগ্রহণ করেছে। বি সেকশনের বা বি সেকশনের মেয়েদের, বি সেকশন ছেলেদের, ডি সেকশন এরা তেমন অংশগ্রহণ করেনি। মার্কসটাও আমি দেখেছি, 40-এর মধ্যে 37.5 হাইস্ট মার্ক আছে। তো তোমরা যদি পরীক্ষা দিতে যাও আমাকে জানাবে, দিতে চাইলে আমি পরীক্ষা নেব। এরপরে যেটা তোমাদের, আমি যেভাবে এগিয়ে চলেছি তাতে মনে হচ্ছে আমি জুলাই মাসের মধ্যেই বোধহয় সিলেবাস শেষ করে ফেলব। কাজে একটা পরীক্ষা হওয়া উচিত। বেশি নেব না, হয়তো 25 মার্কের, 30 মার্কের একটি পরীক্ষা নেব। তার মধ্যে একটি বা দুটি উপপাদ্য থাকবে, অবজেক্টিভ টাইপের কিছু থাকবে, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত উত্তরধর্মী যেগুলো রয়েছে সবগুলোই থাকবে। তো জানাবে। তবে আজকে একটু তোমাদের পরবর্তী যেটা আমাদের আরেকটা যেটা চ্যাপ্টার রয়েছে আর কি, সেটা দেখো, বের করো তোমরা 233 পাতায় সদৃশতা, সিমিলারিটি দেখে নাও তো। সদৃশতা কথাটা কোথা থেকে এসেছে? সদৃশ, সদৃশ বলতে আমরা কি বুঝাই? খুব স্বাভাবিকভাবেই তোমরা জানো, সদৃশ, দৃশ মানে দেখা, একই রকম, দেখতে একই রকম। কোনো জিনিস সাধারণত যদি আমরা বলি যে মিল রয়েছে ওদের মধ্যে কিছু বৈশিষ্ট্যে দেখার দিক থেকে, তাহলে আমরা বলবো তাদের মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে। সাদৃশ্য মানেই হচ্ছে মিল। ওখান থেকে আমাদের সদৃশ্যতা কথাটা রয়েছে। বাংলা ভাষাগতভাবে মিল থাকলে তাকে বলবো আমরা সদৃশ। এবার দেখবো আমি জ্যামিতির দৃষ্টিভঙ্গি থেকে সদৃশ্যতা কোথায় গিয়ে আমাদের দাঁড়াই। তো খুব তো স্বাভাবিকভাবেই আমরা বললাম সদৃশ্যতা মানে দেখতে হচ্ছে একই রকম। প্রথমে আমি সদৃশ্যতা তোমাদের বইয়ে আলোচনা করে দেওয়া আছে, মানুষের, অন্য কোনো প্রাণীর, তারপরে জ্যামিতিক চিত্রে গেছে, তারপরে শেষ পর্যন্ত যেটা আসবে সেটা আমরা ত্রিভুজে চলে আসব। অর্থাৎ আমাদের ত্রিভুজের সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য সিলেবাসে রয়েছে। ত্রিভুজের সদৃশ্যতা আলোচনা করতে গিয়ে তার আগেই সদৃশ্যতা জিনিসটা কি তোমাকে বোঝাবার জন্য কিছু উদাহরণ দেওয়া হয়েছে। এখানে দেখো একটা শেপ অ্যান্ড সাইজ বলে একটা কথা রয়েছে। শেপ অ্যান্ড সাইজ, শেপ হচ্ছে আকৃতি, আকৃতি যাকে বাংলাতে বলবো আমরা আকৃতি, এটা হচ্ছে আকার।
অর্থাৎ ছোট না বড়, কতটুকু বড় কতটুকু ছোট, লম্বা চওড়া ইত্যাদি, এটাকে আমরা বলবো সাইজ, আকার। আর শেপ বলতে ওর গঠন, আকৃতি, এর গঠনটা কেমন সেটাকে বলবো আমরা আকৃতি। তো দেখো এখানে প্রথমে একটি ছেলের 3টি ফটো দেওয়া হয়েছে। দেখো তো ফটোগুলো একই ছেলের কিনা। দেওয়া আছে একটা স্ট্যাম্প সাইজ ফটো, পাসপোর্ট সাইজ, পোস্ট কার্ড সাইজ, একই ছেলের। অর্থাৎ তুমি কোনো ল্যাবে নিয়ে গিয়ে বললে আমার একটা স্ট্যাম্প সাইজ ফটো নেব আমারই, তারপরে কেউ হয়তো বললো, তুমি হয়তো বললো না আমার পাসপোর্ট সাইজ ফটোর দরকার একটি, ওটাকে আবার এনলার্জ করে দিল, তোমাকে পাসপোর্ট সাইজ বানিয়ে দিল। আবার বলছে পোস্ট কার্ড সাইজের ফটোর দরকার, ওটাকে আরো একটু বড় করে দিয়ে। কিন্তু ছবি তো একজনেরই, ফটো তো একজনেরই। কাজে যেহেতু ফটো 3টা, ছোট বড় হতে পারে কিন্তু ফটো একজনেরই, সেই জন্য এই ফটো 3টাকে বলবো আমরা শেপের দিক থেকে একই, আকৃতি একই, অর্থাৎ এদের মধ্যে একটা সাদৃশ্য রয়েছে। এরা হচ্ছে, এই ফটো 3টা হচ্ছে সদৃশ। কিন্তু নিচের দেখো দুটো ছবি রয়েছে, সাইজে একই সমান রয়েছে, তারা মাপে দুটোই হয় পাসপোর্ট সাইজের। কিন্তু দেখো দুজনের দুটো ফটোর চেহারা আলাদা। অর্থাৎ একটা এক সময় হয়তো ছোটকালে ছিল, সেটা বড় হয়ে একটু পরিবর্তন হয়েছে তার আকৃতির, কাজে একটু ভিন্ন ধরনের হয়ে গেছে। কাজে এরা সিমিলার নয়, সদৃশ নয়। অর্থাৎ সদৃশ মানে যাদেরকে দেখতে একই রকমের হবে, ছোট বড় হতে পারে। একটা ছোট বাক্স একটা বড় বাক্স হতে পারে, একটা ছোট হলো একটা বড়, কিন্তু এরা হচ্ছে সদৃশ্য দুটি বাক্স। দুটি ঘর একই রকমের, তোমার বাড়িতে ঘর রয়েছে 2টি 3টি 5টি, ছোট বড় হতে পারে ঘরগুলো দৈর্ঘ্য প্রস্থে, কিন্তু ঠিক একইভাবে রয়েছে, গঠনটা একই ঘরগুলার। সেক্ষেত্রে ঘরগুলোকে বলতে পারবে তোমরা সদৃশ্য। এইভাবে দেখো সদৃশ্য তোমরা বাস্তব ক্ষেত্রে দেখেছো। অনেক ক্ষেত্রে আমরা চলাফেরা করতে গিয়ে তোমাদের স্কুলে বা আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দুটো যমজ বোন থাকে বা যমজ ভাই থাকে, যারা দেখতে একই রকম, ওদের মধ্যে আমরা সদৃশ্য বলি। অনেক সময় বাবা আর ছেলের মধ্যে আমরা বলি যে বাপ বেটা দেখতে একই রকম, বা দুটো ভাই একরকম দেখতে, মায়ের সঙ্গে মেয়ের মিল থাকে, ইত্যাদি অনেক মিল থাকে। এই যাদেরকে দেখতে একই রকম, এদেরকে আমরা বলবো সদৃশ। আর আকারে ছোট বড় হতে পারে। আকার বাপ আর বেটার যদি তুলনা করো, বয়সের অনেক পার্থক্য, মা এবং মেয়ের বয়সের অনেক পার্থক্য। কাজেই এক্ষেত্রে আকারের পরিবর্তন কিন্তু মিল রয়েছে, কাজে এদেরকে আমরা বলবো সদৃশ। তো আমাদের জ্যামিতি এবার দেখে নাও তোমরা। দুশো 33 পাতার শেষের দিকে নিচের দিকে দেখো 4 নম্বরে আমি প্রতি দলের ছবিগুলি সদৃশ্য কিনা দেখি। দেখো 1 নম্বরে যে দুটি ফুলের চিত্র রয়েছে, একটি ছোট একটি বড়, তারা দেখতে একই রকম, ঠিক গঠনগুলো একই ধরনের, সেই জন্য এদেরকে আমি বলবো সদৃশ্য। 1 নম্বরের চিত্র দুটি। 2 নম্বরের দুটো পাখির দেখো তো, ডানাগুলো
একই রকম একইভাবে রয়েছে, একটু ছোট একটু বড় রয়েছে, কাজে 2 নম্বরটাও সদৃশ্য। 3 নম্বরে যে দুটি জার রয়েছে, দেখো প্রথম জারটি বড় রয়েছে, মুখটি খোলা রয়েছে, দ্বিতীয় জারে মুখটি বন্ধ, কাজে এরা সদৃশ্য নয়। 4 নম্বরটা সদৃশ্য। আর 5 নম্বরে যে দুটি ঘর রয়েছে, দেখো প্রথম ঘরের চূড়াটা রয়েছে ত্রিভুজাকৃতি, আর দ্বিতীয় ঘরের ত্রিভুজাকৃতি নয়, কাজেই এটা সদৃশ্য নয়। এইভাবে আমরা চলে যাব আর কি, যে দুটো আমাদের যেগুলো জ্যামিতিক চিত্র রয়েছে, বৃত্ত রয়েছে, দুটো বৃত্ত আছে, দুটো চতুর্ভুজের মধ্যে বর্গক্ষেত্র রয়েছে, দুটি আয়তক্ষেত্র রয়েছে, ত্রিভুজের মধ্যে আবার সমবাহু ত্রিভুজ রয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে। তারা পরস্পর সদৃশ্য হবে কি হবে না একটু দেখে নিই। বা একটি বর্গক্ষেত্র একটি রম্বস সদৃশ্য হবে কি হবে না। জ্যামিতিক চিত্রের কথা বলা হচ্ছে, তখনই সদৃশ্য হবে যদি দেখা যায় যে ওদের অনুরূপ কোণগুলি সমান এবং অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। কি বললাম, দুটি শর্তই কিন্তু বাস্তবায়িত হতে হবে। দুটির মধ্যে একটি শর্ত পালন হলো, অন্য শর্তটি পালন হলো না, তাহলে তাদেরকে সদৃশ্য বলবো না। যদি তার কোনো কোণ থাকে, বৃত্তের তো কোনো কোণ নাই, তাহলে কি ওটাকে কিভাবে সদৃশ্য বলবে কি বলবে না। দুটো বৃত্ত সর্বদাই সদৃশ্য, কারণ এখানে বৃত্তের কোণের বাহুর অনুপাত করি আমরা ত্রিভুজের ক্ষেত্রে, চতুর্ভুজের ক্ষেত্রে, কিন্তু বৃত্তের ক্ষেত্রে তার পরিধি আর ব্যাসার্ধের মধ্যে যে অনুপাত, সেই অনুপাতটা যদি ঠিক থাকে, একই থাকে দুটি বৃত্ত, এটা বৃত্ত, এই একটা ছোট বৃত্ত এঁকেছি, আর একটু বড় করে বৃত্ত এঁকেছি, দেখবে তুমি এর ব্যাসার্ধ যদি দেখা যায় 2.5 হয় সেমি, আর এটা যদি হয়ে যায় 7.5, 3 গুণ হয়ে গেল, তাহলে তুমি দেখবে পরিধিটা এখানে যত বেরোবে, এখানকার পরিধি দেখবে 3 গুণই বেরোবে। এটার যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য 1:3, কাজে পরিধিটা হয়ে যাবে দেখবে তুমি 1:3। সেই জন্য যেহেতু পরিধি আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত সমানুপাতিক, সেই জন্য দুটি বৃত্ত সর্বদাই সদৃশ্য হবে। এইরকম করে কে কে সদৃশ্য হবে, সর্বদাই সদৃশ্য থাকবে। আমি একটু বলছি, দুটি বৃত্ত সর্বদাই সদৃশ্য হবে, সেরকম দুটি সমবাহু ত্রিভুজ সর্বদাই সদৃশ্য হবে। ধরো এই একটি সমবাহু ত্রিভুজ এবিসি, এটার মান হয়তো 3 সেন্টিমিটার, 3 3 3, কোণগুলি কত ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আরেকটি আমি সমবাহু ত্রিভুজ আঁকলাম বিশাল বড় করে, DEF, যেটাও 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ মানে 60 ডিগ্রি করে হবে, সবাই জানি আমরা। এবং এই বাহুটা হয়ে গেল আমাদের হয়তো 12। তাহলে দেখো তো
কোণগুলি সব সমান অনুরূপ কোণ, এ কোণের সঙ্গে বি কোণ সমান, বি কোণের সঙ্গে ই কোণ সমান, সি কোণের সঙ্গে এফ কোণ সমান। এবং বাহু এখানে 3 হলে প্রত্যেকটাই 3, এটা যদি 12 হয়ে যায়, 6 হয়ে যায়, 9 হয়ে যায়, যাই হোক না কেন, 4.5 হয়ে যাক না কেন, সবাই 4.5, তো এটার সঙ্গে এটার একটা রেশিও থাকবে 3:12, দ্যাট ইজ 1:4। এই 1:4 বাহুগুলি অনুপাত থাকবে। কাজেই দুটি সমবাহু ত্রিভুজ চিরদিনই হবে সদৃশ, দুটি বৃত্ত হবে সর্বদা সদৃশ। যে সকল জ্যামিতিক চিত্রের কোণ এবং বাহু রয়েছে তাদের ক্ষেত্রে কোণ এবং বাহুর অনুপাত দ্বারা আমরা বিবেচনা করব। ত্রিভুজের ক্ষেত্রে যেমন দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি যদি সমান হয় এবং বাহুগুলির দৈর্ঘ্য যদি সমানুপাতি হয়, তাহলে ত্রিভুজ দুটি হবে সদৃশ। চতুর্ভুজের ক্ষেত্রে তাই বলা হচ্ছে। কোন দুটি আয়তক্ষেত্রের কোণগুলি তো 90 ডিগ্রি করে তোমরা জানোই, প্রতিটি কোণ 90 ডিগ্রি, আয়তক্ষেত্র মানে প্রতিটি কোণ 90 ডিগ্রি। কাজে কোণ সমান হয়ে গেল আয়তক্ষেত্রের, কিন্তু বাহুগুলির দৈর্ঘ্য সমানুপাতি নাও হতে পারে, সমানুপাতি হতেও পারে নাও পারে। কাজেই দুটি আয়তক্ষেত্র সদৃশ হতেও পারে নাও পারে। কিন্তু দুটি বর্গক্ষেত্র যেহেতু এর প্রতিটি কোণ 90 ডিগ্রি এবং প্রতিটি বাহু সমান, কাজেই যেমনই ঠিক সমবাহু ত্রিভুজের মতো যেমনই আমি বর্গক্ষেত্র অঙ্কন করি না কেন তার বাহুগুলি সমান থাকবে। সেই জন্য দুটি বর্গক্ষেত্র সর্বদা হবে সদৃশ, কিন্তু দুটি আয়তক্ষেত্র সর্বদা সদৃশ হবে এমন কোনো নিশ্চয়তা নাই। আর দুটি ত্রিভুজ তখনই সদৃশ হবে যদি ওদের অনুরূপ কোণগুলি সমান হয় এবং অনুরূপ বাহুগুলি যদি সমানুপাতি হয়, তবেই হবে তারা সদৃশ। এইবার তার সঙ্গে আরেকটি কথা চলে আসবে আমাদের, সদৃশতার সঙ্গে সর্বসম। ত্রিভুজের ক্ষেত্রে দেখে নাও, সর্বসম এবং সদৃশ। দুটি ত্রিভুজ সর্বসম হলে সদৃশ হবেই, এটুকু মনে রাখবে। কিন্তু সদৃশ হলেই সর্বসম নাও হতে পারে। সর্বসম মানে কি? অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। যেমন এই দুটি বাহুকে তো আমি সর্বসম বলতে পারবো না। এই যে দুটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ, এরা হচ্ছে সদৃশ কিন্তু সর্বসম নয়, যেহেতু অনুরূপ বাহুগুলি সমান নয়। কাজেই দুটি জ্যামিতিক চিত্র সর্বসম হলে সদৃশ্য হবেই, কিন্তু সদৃশ্য হলেই সর্বসম হতেও পারে নাও পারে। এই কথাটা মনে রেখো। এই করে দেখো, তোমাদের রয়েছে ডান দিকে, চলো 235 পাতায় সাহেলি দুটি চতুর্ভুজ, হাতে কলমে পেলাম একই সংখ্যক বাহু বিশিষ্ট দুটি বহুভুজ সদৃশ হবে। বহুভুজ মানে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ ইত্যাদি সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান হয় এবং অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হয়, অর্থাৎ অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। যেটা একটু আগেই বললাম, দুটি ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ তখনই সদৃশ হবে যদি ওদের অনুরূপ কোণগুলি সমান হয় এবং ওদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। সেই দিক থেকে দেখো তো, ওরই ভিত্তিতে আমি সর্বদা কে সদৃশ্য হবে এবং কারা কারা
একই ধরনের চিত্র সদৃশ হতে পারে, নাও পারে। সেই দিক থেকে আমি বললাম দুটি বৃত্ত সর্বদাই সদৃশ হবে, দুটি বর্গক্ষেত্র সর্বদাই সদৃশ হবে, কিন্তু দুটি রম্ব সর্বদা সদৃশ নাও হতে পারে, দুটি আয়তক্ষেত্র সর্বদা সদৃশ্য নাও হতে পারে। কারণ তোমাকে রম্বসে কি বলা হয়েছে, যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং বিপরীত কোণগুলি পরস্পর সমান, কিন্তু কোনো কোনো সমকোণ নয়। বিপরীত কোণ 60 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 50 ডিগ্রি হতে পারে। কাজেই এটা সদৃশ, যেহেতু কোণগুলি সমান নয়, কাজে সদৃশ হতেও পারে, নাও পারে। সেই জন্য দুটো রম্বস সর্বদা সদৃশ হতে পারে, নাও পারে। দুটো আয়তক্ষেত্র সদৃশ হতে পারে, নাও পারে। দুটি বর্গক্ষেত্র সর্বদা সদৃশ হবে, দুটি বৃত্ত সর্বদা সদৃশ হবে, দুটি সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ হবে। আবার সর্বসমতারা নাও হতে পারে। কিন্তু যদি দুটি চিত্র সর্বসম হয়ে যায়, দুটি ত্রিভুজ সর্বসম হয়ে যায়, দুটি বর্গক্ষেত্র, দুটি আয়তক্ষেত্র, দুটি রম্বস যদি সর্বসম হয়ে যায়, তবে তারা সদৃশ্য হবেই। এটাকে বলেই তোমাদের কিছু প্রশ্ন করেছে। দেখো, একটি বর্গক্ষেত্র একটি রম্বস কি সর্বদা সদৃশ হবে? না, সর্বদা সদৃশ হবে না। এটি বর্গক্ষেত্র একটি রম্বস, কারণ বর্গক্ষেত্রে কনস্ট্যান্ট রয়েছে প্রতিটি কোণের মান 90 ডিগ্রি এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। আর রম্বসের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, এটি কনস্ট্যান্ট, কিন্তু প্রতিটি কোণের মান কম বেশি হতে পারে। বিপরীত কোণগুলো 60 ডিগ্রি করে হতে পারে কোথাও ক্ষেত্রে একজোড়া বিপরীত, আবার কখনো 50 ডিগ্রি করে হতে পারে, 100 ডিগ্রি করে হতে পারে। কাজেই যেহেতু কোণগুলি সমান নয়, সেই জন্য একটি বর্গক্ষেত্র এবং একটি রম্বস সর্বদা সদৃশ হবে না। এবার দেখো, নিচে তোমাদের দুটি পঞ্চভুজ অঙ্কন করেছে, বলে দেওয়া হয়েছে একটি পলাশ দুটি বহুভুজ রেখেছে, তারা সদৃশ্য কিনা দেখছি পলাশের আঁকা বহুভুজদ্বয় সদৃশ্য। কারণ নিজে খুঁজি, কারণটা খুঁজে দেখো। কোণগুলি দেখো তো, শীর্ষকোণটা 90 ডিগ্রি রয়েছে, ডান দিকের চিত্রটা দেখো 90 ডিগ্রি, তারপরে 113 ডিগ্রি কোণ, এখানে 113 ডিগ্রি, 110 ডিগ্রি, 110 ডিগ্রি, তারপর ডান দিকের কোণটা 107 ডিগ্রি, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, তারপরে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। কাজে প্রতিটি কোণ সমান আছে। আর বাহুগুলি দেখো তো সমানুপাতি রয়েছে কিনা। প্রথমে যে বাহুটা রয়েছে 2.5, দেখো সেটা বেড়ে হয়ে গেছে 5, অর্থাৎ দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এগুলো প্রত্যেকটা দ্বিগুণ হয়ে যাবে। 1.7 রয়েছে, সেটা দ্বিগুণ হয়ে 3.4 হয়ে গেছে। 1.9 দ্বিগুণ হয়ে 3.8 হয়ে গেছে। 1.8 থেকে দ্বিগুণ হয়ে 3.6 হয়েছে। 1.8 থেকে দ্বিগুণ হয়ে 3.6 হয়েছে। কাজে এদের যে রেশিও, বৃদ্ধির যে রেশিও 1:2, প্রথমে যে 1:2 হয়েছিল, সেই অনুপাত সর্বত্র বজায় রয়েছে। অর্থাৎ বাহুগুলি সমানুপাতিক অবস্থায় রয়েছে দুটি চিত্রের, এবং প্রত্যেকটি কোণ সমান। কাজে এই বহুভুজ, এই পঞ্চভুজ দুটি পরস্পরের সদৃশ্য। এইরকম করে কোণগুলো তারা সদৃশ্য, কোণগুলো সদৃশ্য নয়। আমরা তাহলে বুঝতে পারলাম দুটা চিত্রের মধ্যে, কখন জ্যামিতিক চিত্রের মধ্যে যদি বাহু থাকে এবং কোণ থাকে, কোণওয়ালা যেগুলো জ্যামিতিক চিত্র রয়েছে তাদের মধ্যে কি বলবো, যদি অনুরূপ কোণগুলি সমান থাকে এবং অনুরূপ বাহুগুলি সমানুপাতি। অনুরূপ বাহুগুলিকে সমান বলছে না, অনুরূপ বাহুগুলি সমানুপাতি আর কোণগুলি সমান। কোণের ক্ষেত্রে সমান, বাহুর ক্ষেত্রে সমানুপাতি, এই দুটি ধর্মই যদি বজায় থাকে, তবেই একমাত্র চিত্র দুটো হবে সদৃশ্য, নচেত নয়। আর সর্বসম এবং সদৃশ্যতা রয়েছে। দুটি চিত্র সদৃশ হলেই যে সর্বসম হবে এমন কোনো কথা নেই, তবে সর্বসম হলে
সদৃশ হবে। আর কে কে কোন ধরনের চিত্রগুলো সর্বদাই জ্যামিতির ক্ষেত্রে সদৃশ থাকে? দুটি বৃত্ত সর্বদাই সদৃশ থাকে, দুটি বর্গক্ষেত্র সর্বদাই সদৃশ থাকে, দুটি সমবাহু ত্রিভুজ সর্বদাই সদৃশ থাকে, দুটি রম্বস সদৃশ হতে পারে, নাও পারে। বর্গক্ষেত্র একটি বর্গক্ষেত্র একটি রম্বস সদৃশ হতেও পারে, নাও পারে। দুটি আয়তক্ষেত্র সদৃশ হতেও পারে, নাও পারে। বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র সদৃশ হবে না, কারণ না, আবার হতেও পারে যদি অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয় তাহলে সদৃশ হতে পারে। কোণগুলোতে প্রত্যেকটি সমান। এই হচ্ছে আমাদের সদৃশতার ধর্ম। ওখানে বলে দেওয়া হয়েছে, দেখো তো, কোষে দেখি 8-1, তোমরা নিজেরাই পারবে। সকল বর্গক্ষেত্র সর্বসম না সদৃশ হবে? সদৃশ হবে। সকল বৃত্ত সদৃশ, সকল ত্রিভুজ সর্বদা সদৃশ হবে, সমবাহু ত্রিভুজ। এই করে নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা লিখি। যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ হবে, এটা সত্যই। যে কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম, ভুল। যে কোনো দুটি সদৃশ বহুভাজকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান হতে হবে। হ্যাঁ, অনুরূপ কোণগুলি সমান হতে হবে। যে কোনো দুটি সদৃশ বহুভাজকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক, এটাও সঠিক। বর্গক্ষেত্র রম্বস সর্বদা সদৃশ, এটা সঠিক নয়। ঠিক আছে, এই করে এবার আমরা চলে যাচ্ছি। আজকে ক্লাস আর দীর্ঘায়িত করব না। আমি তোমাদের পরবর্তী ক্লাসে আমি সম্পদটা করবো তোমাদের মতামত নিয়ে, আর না হয় উপপাদ্য এগিয়ে দেবো আমরা। এই করে দেখতে পাবি দুটো পাতা উল্টাও, 236 পাতায় তোমাদের ত্রিভুজের কথা বলে দেওয়া হয়েছে। উপরে 1 নম্বর 2 নম্বর চিত্র দুটি সদৃশ, এই যে দুটি ত্রিভুজ রয়েছে, 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার সমবাহু ত্রিভুজ সদৃশ হবে। দুটি সমবাহু ত্রিভুজতে সদৃশ হবেই। আবার ডান দিকের চিত্রে দেখো, দুটি ত্রিভুজ রয়েছে যাদের বাহু 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, তারপরে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। দেখো তো এদের বাহুগুলো কি হচ্ছে? সমানুপাতি রয়েছে। 6 সেন্টিমিটার বাম দিকের ত্রিভুজটা, বড় ত্রিভুজটা, ডান দিকের ত্রিভুজের খাড়া বাহুটা রয়েছে 3 সেন্টিমিটার। যেটা অতিভুজের মতো হয়েছে সেটা দেখো প্রথম চিত্রে 10 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, অর্ধেক হয়ে গেছে। আবার ভূমি যেটা রয়েছে 8 সেন্টিমিটার, এটার ভূমিটা হয়ে 4 সেন্টিমিটার, এটা অর্ধেকটা হয়ে গেছে। এবং কোণগুলি দেখো সমকোণী ত্রিভুজ হয়ে আছে মনে হচ্ছে, কাজেই এরা পরস্পরের সদৃশ্য। অনুরূপ বাহুগুলি সমানুপাতি, অনুরূপ কোণগুলি সমান। তারপর বলেছে দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হলে তাদেরকে কি বলা হয়? অনুরূপ কোণগুলি যদি সমান হয়, দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হলে তাদের সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। সদৃশ্য বলা যাবে না। সদৃশ্য কখন বলবো আমরা? যে যখন ওদের অনুরূপ কোণগুলি সমান হবে এবং বাহুগুলি সমানুপাতি হবে, তখনই আমরা তাকে বলবো সদৃশ্য। কিন্তু যদি ত্রিভুজের দিক থেকে দুটি ত্রিভুজের একটি 3টি কোণের সঙ্গে অপর ত্রিভুজের 3টি কোণ সমান হয়, তাহলে তাকে আমরা বলবো সদৃশকোণী ত্রিভুজ। দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে এবং ত্রিভুজদ্বয় সদৃশকোণী হবে। ত্রিভুজদ্বয় সদৃশকোণী হতে হবে, অনুরূপ বাহুগুলিকে সমানুপাতি হতে হবে, তবেই তাদেরকে আমরা সদৃশ বলবো। আর কেবলমাত্র যদি 3টি করে কোণ সমান হয়, তবেই সেই ত্রিভুজ দুটি দ্বয়কে আমরা বলবো সদৃশকোণী ত্রিভুজ বলবো। কখন সদৃশকোণী ত্রিভুজ বলো? যদি একটি ত্রিভুজের 3টি কোণের সঙ্গে অপর ত্রিভুজের 3টি কোণ সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয়কে বলবো আমরা সদৃশকোণী। অবশ্য পরবর্তীতে জানতে পারবে সদৃশকোণী থেকে সদৃশতা আসবে। আমি আজকে আর ক্লাস এই চ্যাপ্টারে তোমাদের যে উপপাদ্য রয়েছে, উপপাদ্য তোমাদের সিলেবাসের মধ্যে নাই,
তবুও আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। 43 নম্বর উপপাদ্য, 44 নম্বর উপপাদ্য প্রমাণ করে দেখাবো, কারণ এটাকে ভিত্তি করে তোমার এক্সারসাইজগুলো রয়েছে, সেটা পরীক্ষাতে আসতে পারে। এই সদৃশকলি থেকে, ত্রিভুজের সদৃশকলি এবং সদৃশ্য থেকে বিজ্ঞানী থ্যালিস একটি উপপাদ্য ব্যবহার করেছিলেন। যাক, সেই উপপাদ্যে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে তোমাদেরকে শেষ করব। সেটা হচ্ছে একটি সরল রেখা কি বিভক্ত করা। এটা দেখিয়ে আজকে আমি শেষ করব। একটি সরল রেখা রয়েছে, তাহলে এবি একটি সরল রেখা রয়েছে। এই সরল রেখাটাকে আমরা ভাগ করব। ভাগ রয়েছে দুভাবে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে অন্তর্বিভক্ত, আর 2 নম্বর রয়েছে বহির্বিভক্ত। তো অন্তর্বিভক্তটাই দেখি আগে। অন্তর মানে ভিতরের মধ্যে, বিভক্ত হলো। ধরে নিচ্ছি বইয়ে দেওয়া আছে এইরকম একটা পি বিন্দু নিলাম আমরা। এই সরলরেখাটি, এবি সরলরেখাটি পি বিন্দুতে বিভক্ত হয়েছে। একটা কি হচ্ছে এপি পার্ট হয়েছে, একটা পিবি পার্ট হয়ে গেছে। একটা এপি, একটা পিবি। এই বিভক্তটা 3 ধরনের হতে পারে। দেখো, পি বিন্দুটা একবার মিডিল পয়েন্টে হতে পারে, মধ্যবিন্দুতে হতে পারে, এ বি এর মাঝামাঝিতে। আবার বি এর দিকেও ঝুঁকে থাকতে পারে, এর দিকেও ঝুঁকে থাকতে পারে। তো দেখা যাক, যদি দেখা যায় মধ্যবিন্দুতে যদি থাকে, তাহলে কি হয়ে যাবে? এপি আর পিবি কি হয়ে যাবে? এপি সমান হয়ে যাবে পিবি, অর্থাৎ এপি বাই পিবি এর অনুপাতটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে, যেহেতু এপি আর পিবি সমান। কিন্তু যদি পি বিন্দুটা বি এর দিকে ঝুঁকে থাকে, তাহলে কি হয়ে যাবে? এপি ইজ গ্রেটার দ্যান পিবি। সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? এপি বাই পিবি ইজ গ্রেটার দ্যান, কি হয়ে যাবে? গ্রেটার দ্যান 1 হবে নাকি? যেখানে আমার নিউমারেটর বড়, ডেনোমিনেটর ছোট, সে ভগ্নাংশের মান হয়ে যাবে। এটা একটা ফ্র্যাকশন ভগ্নাংশ, এপি বাই পিবি। এই ভগ্নাংশের মধ্যে আমাদের নিউমারেটর ভগ্নাংশে লব এবং হর, লব বড় হর ছোট, সে ভগ্নাংশের মান চিরদিনই এক চাইতে বড় হবে। আবার যদি পি বিন্দুটা এই দিকে চলে আসে, তাহলে কি হয়ে যাবে? এপি ইজ লেস দ্যান পিবি। সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? এপি বাই পিবি ইজ লেস দ্যান 1। অর্থাৎ ভগ্নাংশে লব ছোট, হর বড়, সেটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে, আর এটা একের সমান হয়ে যাবে। কাজে পি বিন্দুর অবস্থান অনুযায়ী যদি অন্তর্বিভক্ত একটি সরলরেখা যদি অন্তর্বিভক্ত হয়, অন্তর্বিভক্তের ক্ষেত্রে 3টি কন্ডিশন হতে পারে। এপি বাই পিবি ইকুয়াল টু 1, এপি বাই পিবি ইজ গ্রেটার দ্যান 1, এপি বাই পিবি ইজ লেস দ্যান 1। কিন্তু এটা তো অন্তর্বিভক্ত হলো। এবার যদি ধরি আমরা বহির্বিভক্ত, একটি সরলরেখা বহির্বিভক্ত হচ্ছে, অর্থাৎ এই এবি। এইবার বহির্বিভক্ত কোনটা বলা হচ্ছে? এখান থেকে এই পর্যন্ত এবি সরলরেখাটাকে বলবো এই ক্ষেত্রে আমরা যে পি বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে। তাহলে এক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে সেটা হয়ে যাবে এপি বাই পিবি। যেহেতু বি এর দিকে বহির্বিভক্ত হয়েছে, দেখে নাও, বি এর দিকে বহির্বিভক্ত হয়েছে,
কাজেই এপি চিরদিনই হবে চিরদিনই হবে গ্রেটার দেন পিবি। কাজে এটা অলওয়েজ গ্রেটার দেন 1 হবে। আবার এর দিকেও বহির্বিভক্ত হতে পারে। কিভাবে দেখে নাও। এখানে চলে এলো পি, এখানেও আমরা রেশিওটা তৈরি করব। দেখো বহির্বিভক্তের রেশিওটা কিভাবে তৈরি করছি। এবি মূল, যেদিকে বহির্বিভক্ত হলে এপি বাই পিপি, যেটুকু বহির্বিভক্ত হলো, যেটুকু বিভক্ত হলো। এক্ষেত্রে অন্তর্বিভক্তের ক্ষেত্রে তাই দেখেছিলাম। এক্ষেত্রে মূলটা কি হচ্ছে এপি, এপি এই যে দেখো এপি বাই পিবি, পিবি। এক্ষেত্রে কি হবে, যদি বি এর দিকে এর দিকে বহির্বিভক্ত হয় তাহলে এপি অলওয়েজ লেস দেন পিবি, কাজেই এটা অলওয়েজ লেস দেন 1 হবে। এই ক্ষেত্রে এপি আর পিবি এর সমান হওয়ার কোনো প্রশ্ন নাই। কাজে এর আগে অন্তর্বিভক্তের ক্ষেত্রে যে 3টি কন্ডিশন পেয়েছিলাম, এপি বাই পিপি ইকুয়াল টু 1, এপি বাই পিপি ইজ গ্রেটার দেন 1, এপি বাই পিপি পিবি ইজ লেস দেন 1। বহির্বিভক্তের ক্ষেত্রে কিন্তু আমরা 2টি কন্ডিশন পাবো। কি, যদি বি এর দিকে বহির্বিভক্ত হয়ে যায় তাহলে এপি এবং পিবি এর রেশিওটা যেটা হবে এপি বাই পিবি ইজ অলওয়েজ গ্রেটার দেন 1 বি এর দিকে বহির্বিভক্ত হলে, এবং এর দিকে যদি বহির্বিভক্ত হয়ে যায় তাহলে অলওয়েজ বন্ধ হয়ে গেছে। যদি এর দিকে এবি সরলরেখাটি এর দিকে বহির্বিভক্ত হয় তাহলে এপি ইজ অলওয়েজ লেস দ্যান পিবি, কাজে এপি বাই পিবি ইজ লেস দ্যান 1। ঠিক আছে, তাহলে একটি সরলরেখা কিভাবে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত হতে পারে, কারণ থ্যালেসের উপপাদ্যটা ভালোভাবে বুঝতে হলে, যদিও তোমাদের সিলেবাসে বলে দিয়েছে প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, তবুও আমি একটু তোমাদের আলোচনা করব, কারণ এটা প্রমাণটা একটু ভালো বুঝতে পারলেই তোমরা এই সংক্রান্ত যেগুলো প্রয়োগ এবং এক্সারসাইজ রয়েছে সেগুলো ভালো বুঝতে পারবে। কারণ প্রয়োগ বা এক্সারসাইজ তোমার কিন্তু পরীক্ষাতে আসতেই পারে, যেটা এক্সারসাইজে রয়েছে। সেই জন্য মূল উপপাদ্য না এলেও এর প্রয়োগ এবং এক্সারসাইজটা করে রাখতে হবে। এটা বুঝতে হলে তোমার একটি সরলরেখা অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত আমি আলোচনা করলাম, এবং কি কি শর্ত হতে পারে, তার মান কখন একের সমান হবে, এক চাইতে বড় হবে, এক চাইতে ছোট হতে পারে, ইত্যাদি আলোচনা করলাম। আমি তোমাদের ক্লাস শেষ করছি, তবে তার আগে আমি তোমাদের জানাই, তোমরা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জেনে থাকবে যে অনলাইন ক্লাস চলছে। অনলাইন ক্লাসের মধ্যে দিল্লি বোর্ডের অধীন যেগুলো স্কুল রয়েছে তারা অনেকে সিদ্ধান্ত নিচ্ছে ঠিক সামার ভ্যাকেশনের মতো আমরা একটা ভ্যাকেশন দেব, হয়তো 10 দিন ক্লাস অফ রাখবো, এরকম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যেগুলো নাম করা স্কুল রয়েছে। তো সামনে আমাদের পবিত্র রমজানের শেষে ঈদ আসছে, পবিত্র ঈদ। তো সেই ঈদ উপলক্ষে আমরা হয়তো 1 সপ্তাহ ক্লাস বন্ধ রাখতে পারি, কি কদিন রাখবো, তোমরাও তোমাদের মতামত দেবে। কদিন তোমাদের ক্লাস বন্ধ রাখলে ভালো হয় বা বন্ধ না রাখলেই ভালো হয় ইত্যাদি তোমরা জানাবে, মতামত দিয়ে জানাবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব। ঈদ তো সেই অর্থে আমাদের ঈদ পালন হবে না এবছর, আমরা এগুলো অন্তরেই রয়েছে। রমজানের রোজা পালন করছি আমরা, সেটা ঘরে বসেই পালন করা হচ্ছে। ঈদ যেভাবে সাড়ম্বরপূর্ণভাবে আমরা ঈদের কেনাকাটা করি, নতুন পোশাকে আমরা ঈদগাহে যাই, ঈদ মোবারক জানাই, সেই করতে পারবো না, যেহেতু গোটা বিশ্বের পরিস্থিতি একটা খারাপ দিকে গেছে বা যাচ্ছে আরো ধীরে ধীরে।
করোনা ভাইরাসের কারণে। পরবর্তী ক্লাসে আমি কিছু বলবো তোমাদের, বা নোটিশ দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো যে কতদিন তোমাদের ক্লাস বন্ধ থাকবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি।